dear student, honorable colleague, respective those who are watching me, Assalamu alaikum wa rahmatullah. I am Sahanara, Assistant Teacher English, Rajshahi Court Academy, Rajshahi. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Before starting my class, I would like to talk with you about online class. Dear student, this class is broadcasting by Rajshahi Court Academy, Rajshahi. So watch this class. Okay? Let's start our class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামার অনলাইন ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা ক্লাস 8-এর গ্রামারের যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম তোমরা জানো, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং আমরা খুব সহজেই সেগুলো আয়ত্ত করছিলাম। বাকি রুলসগুলো আমরা আজকে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো যে আমরা যখন রাইট ফর্ম ভার্ব পড়ছি তখন একটা জিনিস আমাদের খুব বেশি বেশি করে ব্যবহার হচ্ছে বা আমরা যেটা মাধ্যমে করছি সেটা হচ্ছে টেন্স। এবং এই টেন্স যে আমরা 3 প্রকার জেনেছি এবং প্রত্যেকটা 4 প্রকার অর্থাৎ 12 প্রকার যে টেন্স, এই 12 প্রকার টেন্স নিয়েই কিন্তু এই কাজগুলো বেশি জড়িত। তোমরা জানো যে এই 12 প্রকার টেন্সের 12টা রূপ রয়েছে, আর রাইট ফর্ম অফ ভার্ব মানেই হচ্ছে ভার্বের রূপ। এবং রাইট মানে কি আমরা সবাই জানি সঠিক, মানে ভার্বের যে সঠিক রূপ সেই রূপটা যে ব্যবহার যে টপিকসটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা সে আলোকেই আজকে যেটা নিয়ে আলোচনা করব সেই পরবর্তী রুলসগুলো। এই পরবর্তী রুলসগুলোর ভিতরে আজকে যেটা হবে আমাদের সেটা হচ্ছে 17তম রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আমরা দেখব 17 নাম্বার রুলস। এখানে আমরা দেখব যেসব সেন্টেন্সে তোমরা দেখবা সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, সেসব সেন্টেন্সে কি হয়, ভার্বটা কি অবস্থা থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কেমন? এই কথাটাকে আর একটু আলাদা করে বলা যায়, সেটা হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্ব থাকে পাস্ট পার্টিসিপল অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যেটা, সেটা কিন্তু পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। কেমন? হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা টেন্স চিনে এসেছো, তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, দেখো এখানে একটা সেন্টেন্স আমরা লিখি উদাহরণ হিসাবে। দেখো, হি হ্যাজ, ব্র্যাকেটে আমরা দেব কি, রাইট এ লেটার। ওকে, দেখো এখানে আমরা কি পেয়েছি, হেল্পিং ভার্ব হিসাবে পেয়েছি হ্যাজ। তাহলে এখন মূল ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল। চলো করে ফেলি। পাস্ট পার্টিসিপল, হি হ্যাজ রিটেন। আমরা এখানে যেটা লিখবো সেটা কি লিখবো, রিটেন এ লেটার। ওকে, তাহলে রোজটা আমরা বুঝতে পারলাম যে আমাদের হেল্পিং ভার্ব যদি থাকে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, তাহলে সেটা কি হবে, ভার্বটা হবে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে,
এরপর যে রুলসটা ব্যবহার করব, আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে 18 নম্বর রুলস। এই 18 নম্বর রুলসে আমরা যেটা বলবো সেটা হলো, এখানে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে উইশ, ফ্যান্সি, সরি হ্যাঁ, ইত্যাদি থাকলে সেন্টেন্সের পরের অংশটি সিম্পল পাস্ট টেন্স হয়। ওকে, যেমন ধরো, ইট ইজ টাইম ইউ গো দেয়ার, হতেই পারে। এই ধরনের একটা সেন্টেন্স আমাদের কাছে আসতে পারে, তাই না? তাহলে আমরা কি দেখলাম, যে ইট ইজ টাইম আছে বা ইট ইজ হাই টাইম যদি পেয়ে যায়, তাহলে আমরা কি করব, পরের যে অংশটা অর্থাৎ এই ভার্বটা এখন রাইট জিনিসটা লিখতে হবে আমাদের, অর্থাৎ সঠিক রূপটা লিখতে হবে। ইট ইজ টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ওকে, এভাবে করে একইভাবে তোমার যে উইশ, হ্যাঁ, তারপর ফ্যান্সি, এ ধরনের কোনো যদি ভবিষ্যৎ কল্পনা বা কিছু বোঝাতে চাই, তখন আমরা এই পরের অংশটা কি করব, সিম্পল পাস্ট টেন্স করব। তো আমরা উইশ দিয়ে একটা দিই, যেমন ধরো আই উইশ আই বি এ চাইল্ড এগেন। ওকে, দেখো আমরা এখন এটা অ্যান্সার করে ফেলছি। তাহলে এখানে আমরা কিন্তু সে রুলসের মধ্যে পেয়ে গেছি, সেটা কি, উইশ পেয়েছি। সত্যটা হবে কি, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। এই যে বলা হচ্ছে, তার আমার ইচ্ছা যে আমি আবার যেন শিশু হতে পারি, বুঝছো? এই ধরনের একটা কল্পনা, যেটা আসলে অকল্পনা, আর কখনো শিশু হওয়া যাবে যাবে না, এ ধরনের কোনো কল্পনা দিয়ে যদি কোনো কথা বলে উইশ এ ধরনের, তাহলে আমরা কি করব, প্রথম অংশটা যাই থাক, পরের অংশটা কি হবে, সিম্পল পাস্ট টেন্স। তাই হয়েছে, দেখো এখানে বি, বি মানে কি, বি মানে এখানে 8টা অবস্থা লুকিয়ে আছে, এম ই যার অজয়ের বি বিং বিন, তাই না? এর ভিতরে দেখো সিম্পল পাস্ট টেন্স হতে গেলে আমরা কোনটা পাবো, অজ অথবা ওয়ার। এবং যেহেতু অসম্ভব কিছু, এই জন্য আয়ের পর আসলে তো অজ হলেও এখানে কি হবে, ওয়ার হবে। আমার মনে হয় খুব সহজে আমরা বুঝতে পারছি যে আমরা কি করে এই ব্র্যাকেটের ভার্ব বা ভার্বের সঠিক রূপটা আমরা বসাতে পারবো। আমরা যখন এই ভার্বটা সঠিক করব, তার সারাউন্ডিংটা দেখে নেব একটা সেন্টেন্সের, হ্যাঁ, সারাউন্ডিং কি বলছে। নাম্বার 19, এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো খুবই সোজা, তোমরা জানো কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয় এবং সাবজেক্ট যদি দেয়ার দিয়ে শুরু হয় এবং এরপর যদি মানে সিঙ্গুলার নাম্বার থাকে, কেমন, এবং সাবজেক্ট যদি দেয়ার দিয়ে শুরু হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার
হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এবং যদি প্লুরাল নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে, ভার্ব প্লুরাল হবে। ওকে, চলো আমরা উদাহরণ দিই। উদাহরণ দিলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কি। যেমন ধরো, দেয়ার ইজ, সরি আমরা এখানে ইজ বলবো না, যেহেতু আমরা ভার্বই বসাবো এই জন্য দেয়ার ব্র্যাকেটে দিয়ে দেবো আমরা বি। ওকে, দেয়ার এ বুক অন দ্য টেবিল। আচ্ছা দেখো, এখানে দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, আর এখানে কি আছে, এ বুক। এ বুক নিশ্চয়ই কি সিঙ্গুলার নাম্বার, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্ব এখন ব্যবহৃত কি সিঙ্গুলার। সো আমার উত্তরটা কি লিখব, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। টেবিলের উপরে একটা বই আছে। একইভাবে এই উদাহরণটায় যদি প্লুরাল হয়, দেখো এই এ বুকটা সিঙ্গুলার আছে, এটা যদি প্লুরাল হবে, যেমন ধরো দেয়ার, এটা কিন্তু দেয়ার দিয়ে শুরু হবে। আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে ছিলাম। হ্যাঁ, অনলাইনে যতদিন ক্লাস করব কিছু পজিটিভ কিছু নেগেটিভ আমরা মেনে নিতেই হবে। যতদিন আমরা ফিজিক্যালি ক্লাস না করছি ততদিন আমরা আসলে কেউ স্বস্তিকে ক্লাস করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুলস নাম্বার 20। একটু আগে বললাম 19, সে এখন হবে 20। এখানে যেটা হবে, যদি কোনো সেন্টেন্সে নির্দিষ্ট পরিমাণ, সময়, দৈর্ঘ্য এবং দূরত্ব বোঝায়, কেমন, যদি দূরত্ব বোঝায় তবে সেক্ষেত্রে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও, কেমন, দেখতে প্লুরাল হলেও ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তোমরা মনে হয় বুঝতে পারছো, ভার্ব হবে সিঙ্গুলার। যেমন উদাহরণ দিই আমরা, উদাহরণ দিলে যত বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। দেখো 50 মাইলস। ওকে, এরপর ব্র্যাকেটে বলে দিয়েছে বি এ লং ডিস্টেন্স। ওকে, দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে যে কাজটা আমরা বুঝতে পারছি নিশ্চয়, যে এখানে কিন্তু 50 মাইলস, এখানে এসও আছে। দেখো 50 মাইল 50 তো অনেক বড় একটা সংখ্যা, প্লুরাল নাম্বারই হওয়ার কথা, এবং সেভাবেই আসছে এখানে মাইলস। বাট এ লং ডিস্টেন্স, এটাকে একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে এটা দেখতে যদিও প্লুরাল মনে হচ্ছে কিন্তু আসলে এটা সিঙ্গুলার। সো এখানে ভার্বটা ব্যবহৃত হবে সিঙ্গুলার। সুতরাং এটাকে আমরা কারেকশন যখন করব তখন কি করব, দেখো 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে এই 20 নম্বর রুলসে কী বোঝাতে চাচ্ছে, যে সেন্টেন্সে নির্দিষ্ট পরিমাণ, কোনো সময়, দৈর্ঘ্য, দূরত্ব এ জাতীয় কিছু বুঝাবে, সেটা দেখতে প্লুরাল মনে হলেও সাবজেক্টটা দেখে মনে হচ্ছে প্লুরাল,
কিন্তু এইটাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। কেমন? আমরা একটার পর একটা কিন্তু প্রত্যেকটা রুলস ব্যবহার করছি, প্রয়োগ করছি। দেখো আলোচনা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একসাথে যখন সবগুলো প্যাসেজ আকারে পাবো তখন সুন্দরভাবে প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হচ্ছে 21, রুলস নাম্বার 21। এখানে আমরা যেটা আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে দেখো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটি যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটি কী হবে? আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল করব। প্রেজেন্ট পার্টিসিপল বা এটাকে কি বলে? আইএনজি যুক্ত অবস্থায়। কেমন? এটাকে কিন্তু আর একটা নামে বলা হয়, সেটা হচ্ছে জিরান্ড, তাই না? যেমন ধরো বা জিরান্ড অবস্থায় থাকে, হ্যাঁ, ব্যবহৃত হয়। ওকে, আর উল্লেখ্য এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স, প্রথম ভার্ব যেটা, কেমন? প্রথম ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে থাকবে। সিম্পল পাস্ট টেন্সে থাকে, এটা থাকবে, এটা আর নতুন কিছু না। প্রথম ভার্বটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে থাকবে। তাহলে পরের ভার্বটা আমরা কি করব সেটা জেনে নিলাম। তো একটা উদাহরণ লিখি, যেমন ধরো আই স দ্য বয়, এরপরে কি ব্র্যাকেটে দেওয়া হয়েছে ধরো গো। ওকে, আই স দ্য বয় গো। আরও হতে পারে দ্য বেবি লাফিং, তাই না? সে লাস্টে যেটা হবে আই স দ্য বেবি, পরে দিল লাফ, একই কথা, উত্তর একই আসবে। তাহলে আমরা একটা সলিউশন করি। যেমন দেখো আই স দ্য বয় কি গোয়িং। তাহলে কি দেখলাম আমরা? একটা সিম্পল সেন্টেন্সে যদি তোমার প্রথম অংশটা পাস্ট সিম্পল পাস্ট টেন্স থাকবে, তাহলে পরের যে ভার্বটা থাকবে, অর্থাৎ দুটো যদি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটা হবে কি? আইএনজি যুক্ত অবস্থায় বা জিরান যুক্ত অবস্থায় থাকবে। কেমন? এইটা আমার কাছে মনে হচ্ছে তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এখন যে রুলসটা আলোচনা করব সেই রুলসটাও দেখো কত সহজ। 22, ওকে, রুলস নাম্বার 22। এখানে দেখবো কোনো সেন্টেন্সে যদি EACH এভরি, any, everyone, someone, on off ইত্যাদি থাকে, ইত্যাদি
ইত্যাদি কী অবস্থা থাকবে? সাবজেক্ট হিসাবে থাকবে। ইত্যাদি সাবজেক্ট হিসাবে থাকে। তাহলে কি করতে হবে? তাহলে তাদের যে ভার্বটা থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। ওকে, যেমন উদাহরণ দিই, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আসবে। ইচ অফ দ্য বয়েজ, ব্র্যাকেটে আমরা কি দেব? অবশ্যই বি, অর্থাৎ বি ভার্ব বসবে এখানে, কোয়ালিফাইড। ওকে, তাহলে এখন আমরা কি করব দেখো, আমরা রুলসে দেখেছি যে সেন্টেন্সে যদি ইচ, এভরি, এনি, এভরিওয়ান, সামওয়ান, অন অফ এই জাতীয় সাবজেক্ট হিসেবে থাকে, ওকে, তাহলে এরপরে যে ভার্বটা হবে এই ভার্বটা হবে সিঙ্গুলার। আর কোনো কষ্ট নেই বুঝতে। সিঙ্গুলার মানে একটু আগেই তো আমরা আলোচনা করলাম, এমিজারের সিঙ্গুলার হচ্ছে ইজ, অজারের সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, এবার এইরকম করে। তো তাহলে আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে এই ধরনের অবস্থাগুলো আমরা কি করব, এই সংখ্যাবাচক জিনিসগুলো আমরা মুখস্থ করে ফেলব। যে কয়টা বোঝালো এখানে? 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা ওয়ার্ড আমাদের কিন্তু হেডে স্থান দিতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। এই জাতীয় অবস্থা যখন হবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। তো করে ফেলি আমরা। সিঙ্গুলার বলতে তো আমরা বুঝি ইচ অফ দ্য বয়েজ ইজ কোয়ালিফাইড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা রাইট ফ্রম আ ভার্ব যে আলোচনা করছি, দেখো একটার পর একটা আলোচনা আমাদের অনুপ্রাণিত করছে যে আসলে রাইট ফ্রম আ ভার্ব আসলে কঠিন কিছু না। এটাকে আমরা খুব সহজভাবে নিব, যাতে করে আমাদের রাইট ফ্রম আ ভার্ব দেখে কারো কি ভয় লেগে না যায়। খুবই সহজ একটা বিষয়, শুধু রুলসের ছাঁচে আমাদের ফেলে দিতে হবে, কিন্তু এগুলো ভালোভাবে পড়তে হবে গুরুত্ব সহকারে। যেমন ইচ, এভরিওয়ান, সামওয়ান, অন অফ, এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। 2টা মাথায় নিলাম আর 4টা নিলাম না, তাহলে একই রুলসের একই প্রবলেম দিলে কিন্তু আমি আর সলভ করতে পারবো না। ওকে, সো রুলস অফ 23 এখানে আমরা যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয়। দেখো, হোয়েল দিয়ে কোনো সাবজেক্ট যদি শুরু হয়, এটা আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শুরু হয় এবং দেখো এরপরে সাবজেক্ট থাকবে, হ্যাঁ, এবং এরপরে সাবজেক্ট থাকলে, ওকে, যদি থাকে তাহলে কি হবে? সেই সাবজেক্ট সেই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, যে ভার্ব থাকে তার সাথে কি করতে হবে? তোমাকে আইএনজি লাগাতে হবে। খুব মজার একটা বিষয়, তার সাথে আইএনজি যোগ হয়, কেমন? এবং আর একটু কথা এখানে, যে হোয়েলের পরের অংশটি কি হবে? হোয়েলের পরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, চলো আমরা একটা উদাহরণ লিখি। যতক্ষণ উদাহরণ না লিখবে ততক্ষণ কিন্তু আসলে আমাদের ক্লিয়ার হবে না। রুলসটা জানবো কিন্তু
আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সো আমরা উদাহরণ লিখে দিই। শুরুতেই কি থাকবে তাহলে? হোয়াইল। হোয়াইল আই ব্র্যাকেটে দিলাম ধরো স্লিপ, ওকে, দিয়ে একটা কমা দিব, দ্য টেলিফোন র্যাং। ওকে, তাহলে আমাদের কারেকশন করতে হবে কইটা? কারেকশন করতে হবে এই ব্র্যাকেটের ভার্বকে, আমরা সবাই জানি। তাহলে রুলসটা কি ছিল আমাদের? হোয়াইল দেখতে পাচ্ছি, হোয়াইল দিয়ে কোনো সাবজেক্ট যদি শুরু হয়, হোয়াইল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এটা কি লিখছেন? সরি বন্ধুরা, হোয়াইল দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, কেমন? হোয়াইল দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় এবং এরপরে সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে তার সাথে কি হয়? আইএনজি হয়, এবং হোয়াইলের পরের অংশটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন সবচেয়ে বড় কথা হলো হোয়াইলের পরের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি? দ্য টেলিফোন র্যাং। এইখানে যেটা আছে সেটা সিম্পল পাস্ট টেন্স আছে, কেমন? তাহলে প্রথম অংশটা আমরা কি করতে পারি? প্রথম অংশটা আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। উত্তরটা হবে এমন, হোয়েল আই ওয়াজ স্লিপিং দ্য টেলিফোন র্যাং। এইটা যেহেতু দেখতেই পাচ্ছি আমরা পাস্ট ইনডিফিনিটিভ, টেলিফোনটা বেজে উঠলো, হ্যাঁ, এটাও কিন্তু করা যায়। আবার টেলিফোনটি বাজতে, আমি যখন ঘুমাইতেছিলাম তখন টেলিফোনটা বাজতে ছিল। এখানে এইভাবে একটা সেন্টেন্স আমরা উদাহরণ সেট করলাম। এই রুলসেরই আমরা আর একটা উদাহরণ দেখব, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যে হোয়াইল দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন এইখানে যে দুটো ক্লজ আছে, এই ক্লজ দুটার সঠিক রূপ কি হবে, কেমন? আমরা আর একটা উদাহরণ দিই, যেমন ধরো হোয়েল আই স্টাডি, কমা, দেন এখানে আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে মাই মাদার ওয়াজ কুকিং। তাহলে আমরা রুলস দেখলাম যেটা, সেটার সাথে এটার একটু আলাদা দেখলাম। দুটো উদাহরণ আমরা একটু আলাদা পেলাম। সেটা হচ্ছে যে হোয়াইল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এখন এই হোয়াইল দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তখন প্রথম অংশটা কি হবে? আইএনজি যুক্ত হবে, এটা একটা কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে। শুধু এমনটি না, পরের অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিটিভ হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে। যাই হোক, এখানে আমরা সেই রুলসের আলোকে যেটা করব এখন সেটা হচ্ছে হোয়েল আই ওয়াজ স্টাডি, তোমরা জানো সবাই, এই যে স্টাডি থেকে স্টাডিং, স্টাডির সাথে কি? আইএনজি। হোয়েল আই ওয়াজ স্টাডিং মাই মাদার, পরের অংশ তো করাই আছে, যেটা করা আছে সেটাই, মাই মাদার ওয়াজ কুকিং। ওকে, তাহলে এই দুই রূপে কিন্তু আমাদের উত্তরটা হতে পারে। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ রুলস আমরা জানবো এই মুহূর্তে, যে রুলসটা আমরা ব্যাক করে চলে আসছি। আমরা এই মুহূর্তে বলছিলাম 23, ওকে, রুলস নাম্বার 24। এখানে যেটা জানবো, দেখো এটা খুবই সোজা। আমি তো বারবার বলছি, আমাদের টেন্সের সাথেই সব রিলেটেড। নোশনার হ্যাড, এটা ডট ডট দেন,
এটা মনে হয় একটা আমরা রুলস জানি। এর সাথে আর একটা যোগ হবে কি, স্কয়ার স্কয়ারলি, অথবা এখানে হার্ডলি থাকতে পারে। কেমন? এই দুটাই আমরা নেগেটিভ অর্থে মিন করে আমরা জানি। হার্ডলি ডট ডট হোয়েন। দেখো, এই অবস্থা যখন থাকে ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে কি হয়? ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে কি করব আমরা? প্রথম ক্লজটি দেখো কি হচ্ছে। প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং দ্বিতীয় ক্লজটি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সকে আমরা আর একটা কী নামে জানি বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সিম্পল পাস্ট টেন্সে হয় সিম্পল হয়। ওকে, চলো উদাহরণ দিই। আমরা যেহেতু দুটো লিখেছি, উদাহরণ দুটো দেওয়া দরকার। প্রথমে একটা দিই নো শুনার দিয়ে। ওকে, নো শুনার হ্যাড, সাবজেক্ট উই দিলাম এবং আমরা ভার্ব হিসাবে রিচ দিলাম। এরপরে দিলাম দ্য স্টেশন, আমরা স্টেশনে রিচ করে বললাম। তখন কি হলো দেখো, দেন দ্য ট্রেন কি ব্র্যাকেটে থাকবে লিভ, LAEAVE। ওকে, দেখো তাহলে এই লিভ, ট্রেন লিভ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মজার ঘটনা হলো। একটু কঠিন আমি করে দিলাম তোমাদের জন্য, একটু আর সহজ করা যেত। যে একটা কি আমরা কি করতে পারতাম, ব্র্যাকেটে রাখতে পারতাম, আর একটা কিন্তু সলিউশন দিতে পারতাম, কিন্তু দুটাকেই আমি কি অসম্পূর্ণ মানে ইনকারেক্ট রেখে দিয়েছি, দুটাই কারেক্ট করতে হবে। যাই হোক, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমরা রুলসের মধ্যে ফেলে দেব। আমরা দেখতেই পাচ্ছি নো শুনার হ্যাড ডট ডট দেন যদি থাকে, এই রুলসে কিন্তু আমরা এখানে আছি। যদি থাকে সেন্টেন্সটা, তাহলে কি হবে? দুটি ক্লজ যুক্ত হয়ে আছে। এখন প্রথম ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। দেন দ্বিতীয় ক্লজটা হবে সিম্পল পাস্ট টেন্স। এটা পরিষ্কার কথা। এখানে আরেকটা কথা দেখো, যেখানে কি আছে? হ্যাড আছে। হ্যাড আছে না? হ্যাড মানে কি? আমরা একটা রুলসে কিন্তু পড়েছি যে যখন সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে, তখন ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, এবং সেক্ষেত্রেও দেখেছি আমরা যে পরের ক্লজটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে কিন্তু দুটা রুলসই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই নো শুনার হ্যাড ডট ডট দেন, এটা কিন্তু আসলে পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা চলো তাহলে আমরা করে ফেলি। দেখো, আমরা লিখছি নো শুনার হ্যাড উড রিচড। এই রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড। ওকে, রিচ দ্য স্টেশন, দেন দ্য ট্রেন লিভ থেকে কী হবে বলো তো? যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাহলে কী হলো? পাস্ট ফর্ম হয়ে যাবে লেফট। ওকে, তাহলে কি চমৎকারভাবে দেখো আমরা একটার পর একটা রুলস জেনে নিচ্ছি, এবং আমরা এক্সাম্পল হিসাবে প্রবলেমগুলো সেট করে তার আবার সলিউশান দিতে পারছি। শুধুমাত্র রুলসটাকে আমাদের মাথায় গেঁথে নিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো আলোচনা করছিলাম। এই পর্যন্ত আমরা প্রায় 24টি রুলস আলোচনা করেছি। বেশ কয়েকটা রুলস আসলে আছে রাইট ফর্ম অফ ভার্বের। এই রুলসগুলো যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে যেখান থেকে আমাদের কাছে কোনো কোশ্চিন আসুক, প্রবলেম আসুক, আমরা তা সলভ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পড়াশোনা করো। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সামনে 18 তারিখ থেকে, সেজন্য পড়াশোনা করো। আর এই বিষয়টা
তোমাদের এক্সারসাইজ বইয়ে যেগুলো আছে সেই এক্সারসাইজ বইয়ের নিচে তোমাদের জন্য যেগুলো দেওয়া আছে প্র্যাকটিসের জন্য সেগুলো এই রুলসের আলোকে সলিউশন করো। দেখো যখন তুমি করবা তখন কনফিডেন্ট কিন্তু আরও বেড়ে যাবে। সো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এই পরামর্শই আজকে তোমাদেরকে আমি দেব এবং এই পরামর্শ দিয়ে বাড়িতে প্র্যাকটিস এবং পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের কাছে আবেদন জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। ক্লাস শেষ করার আগে ক্লাস 8-এর শিক্ষার্থী বন্ধুদেরকে বলছি, আগামী 14 তারিখ, কাল বাদ দিয়ে পরশু দিন তোমাদের কোশ্চিন এবং খাতা দেওয়া হবে। তো তোমরা তোমাদের কোশ্চিন এবং খাতা নেওয়ার জন্য গার্জেনকে সাথে নিয়ে অবশ্যই হাজির হয়ে যাবে সকাল 10:30টায়। সেই সকাল 10:30টায় তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।